Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য কিছু ফ্রেজাল ভার্বস আর কিছু কোলোকেশনস নিয়ে এসেছি। এবার প্রশ্ন হচ্ছে আমরা বুঝবো কি করে যে কোনটা ফ্রেজাল ভার্ব আর কোনটা কোলোকেশন। দেখো, ফ্রেজাল ভার্ব হলো ভার্বের সাথে যখন আমরা প্রিপোজিশন অথবা কোনো অ্যাডভার্বের ব্যবহার করে একটা অর্থ বোঝায়। অর্থাৎ সেন্টেন্সে যখন আমরা ভার্বের সাথে কোনো প্রিপোজিশন বা কোনো অ্যাডভার্বের ব্যবহার করে একটা অর্থ বোঝাতে পারি তখন সেটা হলো একটা ফ্রেজাল ভার্ব। আর কোলোকেশন হলো কয়েকটা ওয়ার্ডের সমষ্টি, অর্থাৎ কিছু ওয়ার্ডকে একসাথে বসিয়ে যদি আমরা কোনো নির্দিষ্ট অর্থ বোঝাতে পারি, কোনো নির্দিষ্ট অর্থ প্রদান করতে পারি, সেটা হলো একটা কোলোকেশন। যেরকম মেক আ ডিসিশন বা মেক অ্যান এক্সকিউজ, এগুলো হলো কোলোকেশন। আর ফ্রেজাল ভার্ব হলো গিভ ইন, গিভ আপ, পুট অফ, পুট আউট, এটসেট্রা। তাহলে তোমরা বুঝতে পারলে যে কোনটা ফ্রেজাল ভার্ব আর কোনটা কোলোকেশন। তো আজকের এই ভিডিওটাতে আমরা কিছু কোলোকেশন শিখবো আর কিছু ফ্রেজাল ভার্ব শিখবো। তো প্রতিদিনের মতো আজকের ভিডিওটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে আমরা কিছু কোলোকেশনস দেখব। সবার আগে দেখি ডেট্রিমেন্টাল টু। ডেট্রিমেন্টাল টু, যার অর্থ হলো জন্য ক্ষতিকারক। যখন সেন্টেন্সে কোনো কিছুর জন্য কিছু ক্ষতিকারক বোঝাতে চাইবো তখন আমরা এই কোলোকেশনটার ব্যবহার সেন্টেন্সে করতে পারি, অর্থাৎ ডেট্রিমেন্টাল টু এর ব্যবহার সেন্টেন্সে করতে পারি। এক্সাম্পল দেখো, ধূমপান আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। স্মোকিং ইজ ডেট্রিমেন্টাল টু ইয়োর হেলথ। স্মোকিং ইজ ডেট্রিমেন্টাল টু ইয়োর হেলথ। তাহলে তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা ডেট্রিমেন্টালকে কি করে ব্যবহার করছি। চলো দেখি আর একটা এক্সাম্পল। বিষাক্ত সম্পর্ক মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। টক্সিক রিলেশনশিপস আর ডেট্রিমেন্টাল টু ইমোশনাল হেলথ। টক্সিক রিলেশনশিপস আর ডেট্রিমেন্টাল টু ইমোশনাল হেলথ। তো এই সেন্টেন্স দুটোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা ডেট্রিমেন্টাল টু কে কি করে ব্যবহার করতে পারি। দেখো, সেন্টেন্সে কিন্তু আমরা ডেট্রিমেন্টালের পরে টু এর ব্যবহারই করব যখন সেন্টেন্সে আমরা কোনো কিছুর জন্য কোনো কিছু ক্ষতিকারক বোঝাতে চাইবো। এবার আমরা দেখব পরের কোলোকেশনটা। পরেরটা হলো অ্যাসোসিয়েটেড উইথ। অ্যাসোসিয়েটেড উইথ, যার অর্থ হলো সাথে যুক্ত। কেউ কোনো কিছুর সাথে যুক্ত আমরা যখন সেন্টেন্সে বোঝাতে চাইবো তখন আমরা এই স্ট্রাকচারটা, এই কোলোকেশনটার ব্যবহার সেন্টেন্সে করতে পারি, যেটা হলো অ্যাসোসিয়েটেড উইথ। সেন্টেন্স দেখো, তিনি এই ব্যবসাটির সাথে যুক্ত। হি ইজ অ্যাসোসিয়েটেড উইথ দিস বিজনেস। হি ইজ অ্যাসোসিয়েটেড উইথ দিস বিজনেস। যদি আমি বলি আমি এই কোম্পানিটির সাথে যুক্ত, তাহলে সেন্টেন্সটা কি হবে? আই এম অ্যাসোসিয়েটেড উইথ দিস কোম্পানি। আই এম অ্যাসোসিয়েটেড উইথ দিস কোম্পানি। তো এই সহজ সেন্টেন্স দুটোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা অ্যাসোসিয়েটেড উইথ কে কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখব পরের কোলোকেশনটা। পরেরটা হলো এলিজিবল ফর। এলিজিবল ফর, যার অর্থ হলো জন্য যোগ্য। যখন আমরা সেন্টেন্সে কোনো কিছুর জন্য কোনো কিছু যোগ্য বোঝাতে চাইবো তখন আমরা সেন্টেন্সে এই কোলোকেশনটা অর্থাৎ এলিজিবল ফর এর ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, আরো ভালো করে তোমরা বুঝতে পারবে। শুধুমাত্র নাগরিকরাই ভোট দেওয়ার জন্য যোগ্য। Only citizens are eligible for voting. Only citizens are eligible for voting. তাহলে তোমরা বুঝতে পারলে কোনো কিছুর জন্য কোনো কিছু যখন যোগ্য বোঝাতে চাইবো তখন আমরা সেন্টেন্সে এলিজিবল ফর এর ব্যবহার করতে পারি। আরেকটা এক্সাম্পল দেখো, ভালো গ্রেড সহ ছাত্ররা বৃত্তির জন্য যোগ্য। Students with good grades are eligible for scholarships. Students with good grades are eligible for scholarships. আমার মনে হয় এবার তোমরা খুব সহজেই সেন্টেন্সে এলিজিবল ফর এর ব্যবহার করতে পারবে। এবার আমরা দেখব পরেরটা। পরেরটা হলো বেসড অন। বেসড অন অর্থাৎ কোনো কিছুর ভিত্তিতে বা কোনো কিছুর উপর ভিত্তি করে। অর্থাৎ বেসড অন সামথিং যখন আমরা সেন্টেন্সে বোঝাবো তখন আমরা এটাই বোঝাতে চাইবো যে কোনো কিছুর ভিত্তিতে কোনো কিছু হয়েছে বা কোনো কিছুকে ভিত্তি করে কোনো কিছু হয়েছে। সেন্টেন্স দেখো, আরো ভালো করে বুঝতে পারবে। যোগ্যতার উপর ভিত্তি করে তাকে নিয়োগ করা হয়েছিল। He was hired or he was appointed based on his qualifications. He was hired or he was appointed based on his qualifications. তাহলে তোমরা বুঝতে পারলে সেন্টেন্স আমরা বেসড অন কে কি করে ব্যবহার করছি। দেখো, তাকে নিয়োগ করা হয়েছিল কোনো কিছুর উপর ভিত্তি করে, অর্থাৎ তার যোগ্যতার উপর ভিত্তি করে তাকে নিয়োগ করা হয়েছিল। এরকম অর্থে কিন্তু আমরা সেন্টেন্সে বেসড অন এর ব্যবহার
করলাম। আর একটা এক্সাম্পল দেখো, ভোটের ভিত্তিতেই বিজয়ী নির্বাচিত করা হবে। দ্য উইনার উইল বি সিলেক্টেড বেসড অন ভোটস। দ্য উইনার উইল বি সিলেক্টেড বেসড অন ভোটস। তাহলে তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা এই কোলোকেশনটাকে কি করে ব্যবহার করছি, অর্থাৎ বেসড অনকে কি করে ব্যবহার করছি। পরেরটা দেখো, পরের কোলোকেশনটা হলো অল্টারনেটিভ টু। অল্টারনেটিভ টু, যার অর্থ হলো বিকল্প। যখন বাক্যে আমরা কোনো কিছুর বিকল্প কোনো কিছু বোঝাতে চাইবো, তখন এই কোলোকেশনটার ব্যবহার আমরা সেন্টেন্সে করতে পারি, অর্থাৎ অল্টারনেটিভ টু এর ব্যবহার সেন্টেন্সে করতে পারি। এক্সাম্পল দেখো, একটা বই পড়া টিভি দেখার একটা উপভোগ্য বিকল্প। রিডিং আ বুক ইজ অ্যান এনজয়েবল অল্টারনেটিভ টু ওয়াচিং টিভি। আর একটা সেন্টেন্স দেখো, একটু ঘুমিয়ে নেওয়া কফি খাওয়ার একটি আরামদায়ক বিকল্প। টেকিং আ ন্যাপ ইজ আ রিল্যাক্সিং অল্টারনেটিভ টু ড্রিঙ্কিং কফি। টেকিং আ ন্যাপ ইজ আ রিল্যাক্সিং অল্টারনেটিভ টু ড্রিঙ্কিং কফি। আমার মনে হয় সেন্টেন্সটা তোমরা বুঝতে পেরেছো। দেখো, একটু ঘুমিয়ে নেওয়া কফি খাওয়ার একটা রিল্যাক্সিং বিকল্প, একটা আরামদায়ক বিকল্প, অর্থাৎ কফি না খেয়ে আমরা একটু ঘুমিয়ে নিতে পারি। তো ঘুমিয়ে নেওয়াটা হলো কফি খাওয়ার একটা আরামদায়ক বিকল্প, এটাই আমরা সেন্টেন্সটাতে বোঝাতে চেয়েছি। তো কোনো কিছু যখন কোনো কিছুর বিকল্প আমরা বোঝাতে চাইবো সেন্টেন্সে, তখন আমরা অল্টারনেটিভ টু এর ব্যবহার করতে পারি। আমার মনে হয় এই ব্যবহারটাও তোমরা খুব ভালো করে বুঝতে পারলে সেন্টেন্সে আমরা অল্টারনেটিভ টু এর ব্যবহার কি করে করছি। এবার আমরা দেখব পরেরটা। পরের কোলোকেশনটা হলো কন্ট্রারি টু। কন্ট্রারি টু, যার অর্থ হলো কোনো কিছুর বিরুদ্ধে বা কোনো কিছুর বিপরীতে গিয়ে। তো কন্ট্রারি সামথিং যখন আমরা সেন্টেন্সে বোঝাবো, তখন এর অর্থ হবে কোনো কিছুর বিপরীতে গিয়ে বা কোনো কিছুর বিরুদ্ধে গিয়ে। সেন্টেন্স দেখো, তার স্বাভাবিক অভ্যাসের বিপরীতে গিয়ে সে আজ ভোরে ঘুম থেকে উঠেছে। Contrary to his habits, he has waken up early today. Contrary to his habits, he has waken up early today. আরেকটা এক্সাম্পল দেখো, দাম বৃদ্ধির প্রত্যাশার বিপরীতে কমে গিয়েছিল। অর্থাৎ প্রত্যাশা করা হয়েছিল যে দাম বেড়ে যাবে, কিন্তু তার বিপরীতে দাম কমে গিয়েছিল। এই সেন্টেন্সটাতেও কিন্তু আমরা কন্ট্রারি টু এর ব্যবহার করতে পারি। The price decreased contrary to expectations of an increase. The price decreased contrary to expectations of an increase. তাহলে তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা কন্ট্রারি টু এর ব্যবহার কি করে করছি। আমার মনে হয় এখন তোমরা খুব সহজেই এই কোলোকেশনটাকে সেন্টেন্সে ব্যবহার করতে পারবে। এবার আমরা দেখব পরেরটা। পরেরটা হলো ক্যাপাসিটি টু। ক্যাপাসিটি টু, যার অর্থ হলো ক্ষমতা। যখন সেন্টেন্সে ক্যাপাসিটি টু সামথিং আমরা বোঝাতে চাই, তার অর্থ হলো কোনো কিছু করার ক্ষমতা। এক্সাম্পল দেখো, মানুষের শেখার একটা অসাধারণ ক্ষমতা আছে, বা মানুষের শেখার একটা অসাধারণ ক্ষমতা রয়েছে। Humans have a remarkable capacity to learn. Humans have a remarkable capacity to learn. আরেকটা এক্সাম্পল দেখো, ক্ষমার সম্পর্ক ঠিক করার ক্ষমতা রয়েছে। Forgiveness has the capacity to fix relationships. Forgiveness has the capacity to fix relationships. পরেরটা হলো capable of। capable of, যার অর্থ হলো সক্ষম বা উপযুক্ত। যখন আমরা বাক্যে কোনো কিছুর জন্য কোনো কেউ সক্ষম বা উপযুক্ত বোঝাতে চাই, তখন আমরা capable of এর ব্যবহার সেন্টেন্সে করতে পারি। এক্সাম্পল দেখো, সে জটিল সমস্যার সমাধান করতে সক্ষম। She is capable of solving complex problems. She is capable of solving complex problems. তিনি দলকে সাফল্যের দিকে পরিচালিত করতে সক্ষম, বা আমরা এটাও বলতে পারি তিনি দলকে সাফল্যের দিকে নিয়ে যেতে সক্ষম। He is capable of leading the team to success. He is capable of leading the team to success. এবার চলো দেখি ফ্রেজাল ভার্বের ব্যবহার। প্রথম ফ্রেজাল ভার্বটা হলো কন্ট্রোল ওভার। কন্ট্রোল ওভার, যার অর্থ হলো উপর নিয়ন্ত্রণ রাখা। আমরা যখন বাক্যে কোনো কিছুর উপর নিয়ন্ত্রণ রাখা সেন্টেন্সে বোঝাতে চাই, অর্থাৎ বাক্যে বোঝাতে চাই, তখন আমরা এই ফ্রেজাল ভার্বটার ব্যবহার সেন্টেন্সে করতে পারি। এক্সাম্পল দেখো, তার আবেগের ওপর তার সম্পূর্ণ নিয়ন্ত্রণ আছে। She has complete control over her emotions. She has complete control over her emotions. আরেকটা এক্সাম্পল দেখো, সে প্রকাশ্যে কথা বলার ভয়ের ওপর নিয়ন্ত্রণ অর্জন করেছিল। She gained control over her fear of public speaking. She gained control over her fear of public speaking. তাহলে তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই ফ্রেজাল ভার্বটার ব্যবহার কি করে করছি। এবার আমরা দেখব অন্য আরেকটা ফ্রেজাল ভার্ব। পরেরটা হলো কন্ট্রিবিউট টু। কন্ট্রিবিউট টু, যার অর্থ হলো অবদান রাখা। এক্সাম্পল দেখো, আরো ভালো করে কন্ট্রিবিউট টু এর ব্যবহার তোমরা বুঝতে পারবে।
শিক্ষা ব্যক্তিগত বৃদ্ধিতে অবদান রাখতে পারে। এডুকেশন ক্যান কন্ট্রিবিউট টু পার্সোনাল গ্রোথ। এডুকেশন ক্যান কন্ট্রিবিউট টু পার্সোনাল গ্রোথ। আরেকটা এক্সাম্পল দেখো, এই পরিবারে আমার মা অনেক অবদান রেখেছে। মাই মাদার হ্যাজ কন্ট্রিবিউটেড আ লট টু দিস ফ্যামিলি। মাই মাদার হ্যাজ কন্ট্রিবিউটেড আ লট টু দিস ফ্যামিলি। আমার মনে হয় প্রত্যেকটা তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। অর্থাৎ আজকের ভিডিওয় সমস্ত কোলোকেশনস আর সমস্ত ফ্রেজাল ভার্বকে তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। দেখো, প্রত্যেকটাকে খুব ভালো করে প্র্যাকটিস করো। প্রত্যেকটা কোলোকেশন আর প্রত্যেকটা ফ্রেজাল ভার্বকে নোট ডাউন করো আর সেগুলো দিয়ে আরো সেন্টেন্স তৈরি করো আর তারপর ব্যবহার করো। দেখবে খুব তাড়াতাড়ি তোমরা এগুলোর সাথে সড়গড় হয়ে গেছো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.